আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মুনিমা হোমিও কমপ্লেক্স। এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আসলে থ্যালাসেমিয়া রোগটি বলতে আমরা কি বুঝি, এই রোগটি সম্পর্কে একটু আলোচনা করব। তার পাশাপাশি এই রোগটি থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা কেন গ্রহণ করবেন সে ব্যাপারে কথা বলবো। আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও উৎসাহিত হব। থ্যালাসেমিয়া হলো ইনহেরিটেড ব্লাড ডিজঅর্ডার। ইনহেরিটেড হলো বংশানুক্রমিক। আমাদের দেহের রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লোহিত রক্তকণিকা বা আরবিসি। এই আরবিসি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের দেহের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করা, অর্থাৎ ফুসফুস হইতে অক্সিজেন নিয়ে আমাদের দেহের বিভিন্ন কোষে সরবরাহ করা এবং কোষের নির্গত কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে দেহের বাহিরে নির্গত করা। থ্যালাসেমিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে হিমোগ্লোবিনের গঠন সম্পর্কে জানতে হবে। হিমোগ্লোবিনের সেন্টারে থাকে হিমোকেলি আর সাইটে থাকে গ্লোবিন চেইন। গ্লোবিন চেইন দুই ধরনের হয়, আলফা গ্লোবিন চেইন এবং বিটা গ্লোবিন চেইন। হিমোগ্লোবিন তৈরির জন্য আলফা গ্লোবিন চেইনের জন্য 4টি জিন দরকার হয় এবং বিটা গ্লোবিন চেইনের জন্য 2টি জিন দরকার। অর্থাৎ হিমোগ্লোবিন তৈরির জন্য মোট 6টি জিনের প্রয়োজন হয়। কোনো কারণে এক বা একাধিক জিনের ত্রুটি থাকে তবে হিমোগ্লোবিন তৈরিতে ব্যাঘাত সৃষ্টি হয়, অর্থাৎ কম হিমোগ্লোবিন তৈরি হয়। এতে আমাদের শরীরের অক্সিজেনের ট্রান্সপোর্ট ব্যাহত হয়। ঠিক এইভাবে আমাদের শরীরে থ্যালাসেমিয়া গ্রো করে বা ডেভেলপ করে। থ্যালাসেমিয়া বিভিন্ন টাইপের হয়, যেমন আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটি জিনের ডিফেক্ট হলে তাকে বলা হয় সাইলেন্ট ক্যারিয়ার। যদি 2টি জিনের ডিফেক্ট হয় সেক্ষেত্রে বলা হয় আলফা থ্যালাসেমিয়া ট্রেট। যদি 3টি জিনের ডিফেক্ট হয় তখন তাকে বলা হয় হিমোগ্লোবিন এইচ ডিজিজ। আর যদি 4টি জিনের ডিফেক্ট হয় তখন তাকে বলা হয় হাইড্রোস্পেশালিস্ট। বিটা থ্যালাসেমিয়ার একটি জিনের ত্রুটি থাকলে তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়ার ট্রেট বা মাইনর বা বাহক। যদি 2টি জিনের ডিফেক্ট হয় তাহলে তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা মেজর। থ্যালাসেমিয়া হলে সাধারণত শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায় বলে শরীর দুর্বল হয়ে যায় এবং হাড় ভঙ্গুর হয়ে যায়। এই রোগটি সম্পর্কে যেটুকু বললাম, এইটির বিস্তারিত বর্ণনা অবশ্য আরও অনেক আমি ভিডিও দিয়েছি। তবে আমি যেখানে এখন বলবো যে এই রোগটির ভয়াবহতা আসলে যারা এই রোগে আক্রান্ত বা যারা অভিভাবক তারাই বোঝেন যে এই রোগটি কতটুকু মারাত্মক। সময় কিন্তু চলে যায় দ্রুত, কিন্তু তাদের সময় এক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ হয়তো দেখা গেল আপনি 28 তারিখ বা 30 তারিখ বাচ্চার রক্ত দিচ্ছেন। এই রক্ত দিয়ে এই রক্তের যে প্রতিক্রিয়া সেটি লাগে 3 দিন থেকে 4 দিন, মানে একটু স্বাভাবিক হতে সময় লাগে। এরপর পরবর্তীতে দেখতে দেখতে দেখা গেল আবার 30 তারিখ চলে আসে। এর মধ্যে আবার রক্ত সংগ্রহ করা, বাচ্চার টেস্ট করা, আবার রক্ত দেওয়া, আবার সেই বাচ্চার দিকে তাকিয়ে থাকা, তার কী হলো, তার অবস্থা কী, তার জ্বর উঠলো কি না, সে দুর্বল কি না, তার খাওয়ার রুচি আছে কি না, এবং তার পায়খানা কেমন, তার প্রস্রাব কেমন। এই যে সার্বিক
পর্যালোচনা করে তার জীবন অতিবাহিত করা, এটি আসলে যে সংসারে হয় সেটা আসলে আমি তাদের সাথে কথা বলে আমি কিছুটা ফিল করতে চেষ্টা করি। কিন্তু সবচেয়ে আরও আশ্চর্য লাগে যে সংসারে যে মানে পরিবারে দেখা যায়, এমনও দেখা যায় গেছে যে 3জন রোগী, 3টা বাচ্চা, 3টা বাচ্চারই থ্যালাসেমিয়া, 2টা বাচ্চা, সেই 2টা বাচ্চারই 2টা ছেলে বাচ্চা, 2টা থ্যালাসেমিয়া ছেলে বাচ্চারই থ্যালাসেমিয়া। এবং এই 3 বাচ্চা বা 2 বাচ্চার প্রতি মাসে রক্ত দেওয়া, তাদের পরিচর্যা করা, ওষুধ ক্রয় করা, এটা আসলে সামর্থ্যের প্রশ্ন এখানে মুখ্য নয়, কারণ যেভাবেই হোক বাঁচাতে হবে। আমি একটি রোগীর যেটা মেয়ের বয়স হলো 13 বছর, 12.5 বছর যাবৎ রক্ত দিয়ে আসতেছেন। শেষ পর্যায়ে উনি মাসে 4 বার করে রক্ত দিতে হয়, এবং 4 বারের মধ্যে দেখা গেল উনি আমার চেম্বারে আসছেন, সিএনজিতে নেমে আমার চেম্বারে হাঁটতেছেন, সেই হাঁটার দূরত্ব হলো 10 ফিটের মতো। এই 10 ফিট হেঁটে এসে আমার চেম্বারে যখন চেয়ারে বসলেন, তখন রোগী দম নিতে পারতেছে না। মানে তার দম নেওয়ার জন্য আরও 2 মিনিট সময় দেওয়া হলো তাকে একটু বসে দম নেওয়ার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন যে উনি মাসে 4 বার রক্ত দিচ্ছেন, যথাযথ ডাক্তারের পরামর্শ মতো চলছেন, এবং উনি যখন ওনার বাচ্চার মানে এই 13 বছরের মেয়ের মৃত্যু আশঙ্কায় উনি বুঝতে পারতেছেন যে হয়তো বা আরও 1 বছর যাবে কিংবা 2 বছর যাবে, এটি হলো মানে ট্র্যাজেডি। কারণ আপনি চেষ্টা করতেছেন, রক্ত দিচ্ছেন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সারেন্ডার করতে হচ্ছে। এটা যে কত নিষ্ঠুর বাস্তবতা! যদি আল্লাহ এই যে টান সৃষ্টি করা, যে আপনার সামর্থ্য নাই তারপরও টাকা জোগাড় করে সেই রোগীকে, সেই বাচ্চাকে মানে সেবা যত্ন করা, রক্ত দেওয়া, এবং একটা নির্দিষ্ট সময় থেমে যাবে সেটা জানার পরও আপনি কিন্তু হাল ছাড়ছেন না। আমি ভাবি, মনোযোগ দিয়ে ভাবি যে আসলে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা অনেক অনেক সুখী, কারণ আল্লাহ আমাদেরকে ওই রকম মারাত্মক কিছু দেন নাই। ওই রোগীর আমি চিকিৎসা করে অনেক মানে এখনও চিকিৎসা চলতেছে, কিন্তু অনেক সময়ের ব্যাপার, কারণ ওনার হাড় গঠন হয় নাই, শারীরিক গঠন হয় নাই, দেখতে মনে হয় 5 থেকে 7 বছরের মেয়ে, পেটটা লোহার মতো শক্ত, এবং বিভিন্ন অর্গানগুলি কাজ করে না, প্রস্রাব পায়খানা স্বাভাবিক না। এটি অনেক সময়ের ব্যাপার, আস্তে আস্তে করে কন্ট্রোল করতে হবে। এটা হলো একটা উদাহরণ, জাস্ট আমরা বোঝানোর জন্য, বাস্তবতা বোঝানোর জন্য একটা উদাহরণ, যে আপনি ব্লাড দিলেই যে আপনি সমাধান পেয়ে যাচ্ছেন তা না। এখন আমি বাস্তবতার খাতিরেই আমি হোমিওপ্যাথিক চিকিৎসাটা কেন গ্রহণ করবেন সে ব্যাপারে একটু কথা বলবো। সেটা হলো যে এই যে অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনি ডাক্তার মতে আপনি, কারণ এই রোগটির ঔষধই এখনও আবিষ্কার হয় না। এই বোন মেরো ট্রান্সপ্লান্টের মধ্যে হয়তো বা এই রোগটা থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু সেটা অনেক স্বপ্নের ব্যাপার, অনেক টাকার ব্যাপার, এবং এটার মধ্যে আবার জীবন রিস্কও থাকে, এবং বাংলাদেশে এটা এখনও আমার জানা মতে চালু হয়নি বোন মেরো ট্রান্সপ্লান্ট। আর হোমিওপ্যাথিক কেন চিকিৎসা নেবেন সেটার কয়েকটা কারণ আমি উল্লেখ করব। সেটা হলো যে আমার বাস্তবতার খাতিরে আল্লাহর রহমতে আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা লেভেলে 2-1 জন রোগী, থ্যালাসেমিয়ার রোগী আছেন। তাদের চিকিৎসা আমি প্রতি মাসে দিয়ে আসতেছি, এবং প্রতি মাসে কুরিয়ারে পার্সেল পাঠাচ্ছি প্রতিদিন, এবং সব রোগীর সাথে আমার কথা বলতে হয়, তাদের খোঁজখবর নিতে হয়। আমার জানা মতে তারা সুস্থ আছেন, কিন্তু একটা মাইনাস, সেটা যে ওষুধ খেতে হয়। এবং আমার আরেক রোগী আছেন যারা এসএসসিতে ভালো রেজাল্ট করিয়ে এখন এসএসসিতে পড়তেছেন, এবং তার আর 10টা বাচ্চা যেরকম বড় হচ্ছে, আর অন্য 10টা বাচ্চা যেরকম দেখা যায়, তারাও ঠিক ওরকমই দেখা যাচ্ছে, ওই চেহারা, ওই সব কিছু ওইভাবেই আছে। তাহলে এখানে আপনি মাসে 4 বার রক্ত দিয়েছেন আর মৃত্যুর দিন গুনতেছেন, আর এখানে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আপনি ওষুধ খাচ্ছেন শুধু এটি, আর আপনি অন্য 10 জনের যেরকম চেহারা, আপনার বাচ্চার ঠিক সেম চেহারা, এবং
আপনি আস্তে আস্তে রক্ত দেওয়া থেকে বিরত হয়ে যাচ্ছেন। এবং এটার জন্য আসলে আমাদের হোমিওতে প্রত্যেকটা সাইডের কিছু ওষুধ দেওয়া হয়, যেমন তার হজম শক্তিটা ভালো থাকার জন্য, প্লিহাটা যাতে স্বাভাবিক থাকে এর জন্য ওষুধ দেওয়া হয়, এবং আপনার লিভার ফাংশনটা যাতে সুন্দর থাকে, জন্ডিস মুক্ত থাকে তার জন্য ওষুধ দেওয়া হয়, এবং খাবারের রুচি যাতে স্বাভাবিক থাকে তার জন্য ওষুধ দেওয়া হয়, এবং হিমোগ্লোবিন ভাঙ্গাটা একবারে তো 100% ভাঙ্গা বন্ধ করা যাবে না, ভাঙ্গাটা যাতে কম ভাঙে তার জন্য ওষুধ দেওয়া হয়, এবং আমাদের রক্তের প্রোডাকশনটা যাতে বৃদ্ধি পায় তার জন্য ওষুধ দেওয়া হয়, এবং তার কর্মচাঞ্চল্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো যাতে বৃদ্ধি পায় তার জন্য ওষুধ দেওয়া হয়। আসলে একটা মানে হিমোগ্লোবিন যখন কম থাকে, আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ যখন কমে যায়, তখন আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানই দুর্বল হয়ে যায়। হাড়ের গঠন বলেন, মাংস বলেন, হার্ট বলেন, লিভার বলেন, ব্রেন বলেন, সব কিছুই আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। এইগুলি যখন আস্তে আস্তে বৃদ্ধি পায়, রক্তের বৃদ্ধি পায় এবং তার সার্বিক সব অর্গানে যখন কাজ শুরু করে, তখন তার গ্রোথটাও স্বাভাবিক হয়ে যায় এবং তার খাবার রুচি চলে আসে, এবং তার মুভমেন্ট, তার চেহারা সব অন্য দশজনের মতোই হয়ে যায়। ফলে আপনি আস্তে আস্তে আপনার যে কষ্টটা সেটাও কমে যায়। সেই যে কষ্টটা থাকে সেটা হলো যে আপনার একটা মাসিক নির্দিষ্ট পরিমাণ টাকার ওষুধ আপনাকে খাইয়ে যেতে হবে। এটা হয়তো প্রশ্ন আসবে, তাহলে ওষুধে যদি খেতে হয় তাহলে আমার রোগী ভালো হলো কেমনে? না, থ্যালাসেমিয়া তো আপনার শরীরের বাচ্চার শরীরে থাকতেছে। থ্যালাসেমিয়ার জিন আপনার শরীরের বাচ্চার শরীরে আছে। ওই জিন তো বসে থাকতেছে না, জিন তার কাজ হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে। দেখা গেল যে আপনার রক্তের প্রোডাকশন হচ্ছে 9, ভাঙতেছে 10, তার মানে আপনার প্রতি দিন আপনার হিমোগ্লোবিন শর্ট হচ্ছে। একটা মাসে গিয়ে দেখা গেল আপনার 5-6 চলে আসছে। কিন্তু যখন ওষুধ খাবেন তখন এই আমরা 10 তো থাকতেছি, কিন্তু আমরা তখন চেষ্টা করি 9টাকে 11 করার জন্য, 10 করার জন্য। ফলে কি আস্তে আস্তে করে তখন এই বাঙ্গা থাকবে, কিন্তু বাঙ্গার পাশাপাশি যাতে আপনার প্রতি মাসে অল্প অল্প করে আপনার হিমোগ্লোবিন বাড়তে থাকে, এবং আপনার রক্ত যেহেতু আজকে দিতেছেন 30 তারিখে, পরের মাসে যেন 10 তারিখ 15 তারিখ দেন। অনেক, যেমন আমি গতকালকে এক রোগীর সাথে কথা বললাম, ওনার বাচ্চার হিমোগ্লোবিন প্রায় 8-এর মতো, উনি রক্ত দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। আমি তাকে বন্ধ করি, কারণ আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার বাচ্চায় কি জ্বর আসছে? না। দুর্বল? না। উনি খাওয়া দাওয়ার অরুচি? না। তাহলে কেন রক্ত দেবেন? এক তো রক্ত দেওয়ার জন্য অস্থির হচ্ছেন কেন? না, আমি তো গত মাসে এই তারিখেই রক্ত দিয়েছি। আমি বলছি বন্ধ করেন। আপনার যখন কোনো অসুবিধা নাই তখন ওষুধ খাওয়ান, ওষুধ খাওয়ার পর ওষুধে তো সাপোর্ট দিচ্ছে আপনার বাচ্চাকে। এরপর আপনার 15 দিন দেখেন, 15 দিনের মধ্যে যদি কোনো লক্ষণ না ওঠে কেন রক্ত দেবেন? আপনার হলো সুস্থ থাকতেছে, সব কিছু স্বাভাবিক থাকতেছে, তার মুভমেন্ট, খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক থাকতেছে। এইভাবে আসলে গার্জেনকে উৎসাহিত করে করে আমি রক্ত দেওয়ার গ্যাপটা তৈরি করি। একসময় দেখা যায় যেমন একটা রোগী হয়তো প্রতি মাসে রক্ত দিত, এখন আমার এই চিকিৎসা এখনও ওষুধ নিচ্ছে, সে 6 মাসে এখন একবার দেয়। আবার ফেনীতে আমার এক রোগী, উনি অনেক রোগী আমাকে দিয়েছেন, ওনার বাচ্চা অবশ্য ওনার বাচ্চা 18 মাস বয়স থেকে আমি চিকিৎসা করি, এবং উনি এখন ওনার বাচ্চার রক্ত হলো 10.25, এবং এখন আর উনি রক্ত দেন না। আর পাশাপাশি আমি শুধু তাকে কিছু সাপোর্ট ওষুধ দিয়ে যাই প্রতি মাসে, এবং উনি খুব খুশি। এবং ওনার মানে বলা চলে যখন ওনার বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে এটি উনি বলে গেছেন, এবং উনি এই খুশিতে অবশ্য আমার প্রচুর রোগী উনি রেফার করেছেন এবং তারাও সুস্থ আছেন। অর্থাৎ ফেনীতে আমার বেশ কিছু রোগী উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমি আপনাদেরকেও যেটা উপদেশ দিব বা আমার পরামর্শ দিব সেটা হলো যে অ্যালোপ্যাথিক চিকিৎসা আমি খারাপ বলতেছি না, অ্যালোপ্যাথিক চিকিৎসা শুধু আমার এই রোগটা পারপাসে কি হয় আর হোমিওপ্যাথিক চিকিৎসায় কি হয় সেটাই তুলে ধরলাম। এখানে আমি কোনো মানে গীবত বা কোনো শাস্ত্রে সেটা আমি কিন্তু উল্লেখ করিনি। এরপর আপনার বাচ্চার সাথে আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন, এটি আমার মূল উদ্দেশ্য ছিল, এবং আমার জন্য দোয়া করবেন। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।